ভিডিওগুলো দেখো আচ্ছা দিকে ফোকাস করো সবাই। তো আমাদের যে চ্যাপ্টারটা আমরা পড়ছি দেখো আমাদের এই চ্যাপ্টারটাতে কিন্তু হচ্ছে যে দুইটা পার্ট। একটা পার্টে হচ্ছে পরমাণু সংক্রান্ত পড়াশোনা, আর আরেকটা পার্টে হচ্ছে আমাদের দ্রাব্যতা সংক্রান্ত পড়াশোনা। সময় লাগবে, দেখো রসায়নের অধ্যায়গুলো অনেক বড় বড়, সো তুমি এটা সময় লাগবে শেষ করতে, ঠিক আছে? কিছু শোনো, কিছু টপিক আমি প্রি রেকর্ডেড দিয়ে দেবো, এগুলা ক্লাসে পড়াবো না, আমি নিজে রেকর্ড করে দিয়ে দিব, ওখান থেকে তোমরা পড়ে নিবা, টাইমটা সেভ করে নেবো। আর বাকি টপিক যেগুলো মেজর টপিক সব ক্লাসে পড়াবো। দেখো আমাদের এই দ্রাব্যতা অংশ থেকে তোমাদের হচ্ছে একটা সিকিউ আসবে, একটা সৃজনশীল আসবে, আর পরমাণু অংশ থেকে তোমাদের একটা সৃজনশীল আসবে। সো এই পোরশনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমার বিশেষ করে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ভাইটাল। যে কোনো ভর্তি পরীক্ষায় মেডিকেল বলো, তারপরে তোমার ঢাকা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে আমাদের এমআইএসটি, সাস্ট, আইওটি, তারপর আমাদের সিকের ডুয়েট তো আসি, তো বলা লাগবে না। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওকে এই দ্রাব্যতা অংশ থেকে প্রশ্ন থাকবেই। ওকে, বোর্ডের কোশ্চেনগুলো মোটামুটি সহজ হয়, বাট অ্যাডমিশনে কিন্তু দ্রাব্যতার কোশ্চেন থেকে খুবই কনসেপচুয়াল কোশ্চেন, আমি কঠিন বলবো না, আমি বলবো যে কি কনসেপচুয়াল। তার মানে তোমার বেসিক যে নলেজগুলো এগুলা তোমার একদম পরিষ্কার থাকতে হবে, তাহলে তুমি কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারবে। ওকে, তো একদম বেসিক লেভেল থেকে আমরা যাব একদম বেসিক টু অ্যাডভান্স, একদম ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। সো দেখো, সো দ্রাব্যতা অংশ বোঝার জন্য সবার প্রথমে আমাদের যে বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে দ্রবণ। ওকে, সো আমরা সবাই জানি যে আমাদের দ্রবণ বেসিক্যালি হচ্ছে যে দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। ওকে, তো একটা হচ্ছে আমাদের দ্রব আর একটা কি দ্রাবক। ওকে, এখন
দেখো দ্রবণ তুমি কাকে বলবা? দেখো যে কোনো দুইটা উপাদানকে মিশাইলেই যে সেটা দ্রবণ হবে এমন কিন্তু কোনো কথা নেই। মনোযোগ দিয়ে শোনো। যেমন ধরো তুমি হচ্ছে যে পানিতে বালি মিশাই দাও, এটা কি দ্রবণ বলা যাবে? পানিতে বালি মিশাই দাও, দেখো আমি যদি পানিতে বালি মিশাই তাহলে কি হবে? তাহলে হচ্ছে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে কোনটা পানির অণু আর কোনটা বালির অণু, মানে তুমি খুব ইজিলি জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে পারবা। তাহলে দুইটা জিনিসকে যদি মিশানোর পর ইজিলি তাদেরকে ডিফারেন্সিয়েট করা যায় যে কোন উপাদানটা কি, তাহলে কিন্তু সেটাকে দ্রবণ বলা যাবে না। এটাকে আমরা বলবো সাসপেনশন। কি বলবো? সাসপেনশন। তাহলে খাতায় লিখো সবাই, সাসপেনশন। দেখো কোন মিশ্রণের দুটি উপাদানকে যদি খালি চোখে পৃথক করা যায়, কোন মিশ্রণের দুটি উপাদানকে যদি খালি চোখে পৃথক করা যায় তখন ওই মিশ্রণকে বলা হয় সাসপেনশন। যেমন বালি ও পানির মিশ্রণ, এটার কোনো বাংলা নেই, মানে এটাকে সাসপেনশনই বলে। সাসপেনশন লিখতে পারো না? ওষুধের গায়ে লেখা দেখছো না আমাদের সাসপেনশন লেখা থাকে। আচ্ছা এবার আসো দ্রবণ নিয়ে একটু কথাবার্তা বলি। দ্রবণ নিয়ে ছোটবেলা থেকে আমরা কম বেশি পড়াশোনা করে আসছি। দ্রবণের একটা আদর্শ উদাহরণ হচ্ছে, তোমরা সবাই গ্ল্যাক্সোলজি খাইছো না? যখন তোমার ইনস্ট্যান্ট এনার্জি লাগবে, যখন তোমার টায়ার্ড, অনেক কাজ করছো, ইনস্ট্যান্ট জাস্ট সামান্য একটু এক প্যাকেট গ্লুকোজ পানিতে মিশিয়ে খেয়ে ফেললে কি তুমি ইনস্ট্যান্ট একটা এনার্জি পাবা। বুঝতে পারছো? ওকে দেখো, বা আরো সহজ উদাহরণ দেই। মনে করো পাশাপাশি দুটো গ্লাস আছে, একটা গ্লাসে শুধু পানি আছে আর আরেকটা গ্লাসে তুমি পানির সাথে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ মিশাইছো। আচ্ছা কেউ যদি তোমাকে না বলে যে কোনটার মধ্যে শুধু পানি আছে আর কোনটার মধ্যে লবণ পানি আছে, তুমি বলতে পারবা? খালি চোখে দেখে কি আইডেন্টিফাই করা যাবে? বলো তো, এটা কিন্তু মোটেই পসিবল হবে না। বিকজ লবণের যে অণুগুলো আছে এই অণুগুলো পানিতে যাওয়া মাত্রই কিসে ভেঙে গেছে বলো? ধরো NaCl, এটা পানিতে যাওয়া মাত্রই Na পজিটিভ আর Cl নেগেটিভ আয়নে ডিভাইড হয়ে গেছে। দেন Na পজিটিভ আয়নকে চারপাশ থেকে পানির অণুগুলো ঘিরে ধরছে, আবার Cl নেগেটিভ আয়নগুলোকেও পানির অণুগুলো চারপাশ থেকে ঘিরে ধরছে। তাহলে Na পজিটিভ এবং Cl নেগেটিভ আয়নগুলো একদম সুন্দরভাবে পানির অণু দ্বারা কি হয়ে গেছে? পরিবেষ্টিত হয়ে গেছে এবং সুন্দরভাবে তারা পানিতে কি হয়ে গেছে? দ্রবীভূত হয়ে গেছে। ওকে, এবং আয়নগুলো কিন্তু অনেক ছোট না বলো? এগুলোর সাইজ কি অ্যাংস্ট্রম, ন্যানোমিটারে, অনেক ছোট সাইজ। এগুলো তুমি কখনোই খালি চোখে দেখে বুঝতে পারবা না। তার মানে দ্রবণ তুমি তাকেই বলতে পারবা, মনোযোগ দিয়ে শোনো, দ্রবণ তুমি তাকেই বলতে পারবা যখন ওই দুইটা দ্রবণের যেই দুটো উপাদান আছে, লেটস সে কি দ্রব এবং দ্রাবক। তো NaCl সলিউশনে দ্রবকে সোডিয়াম ক্লোরাইড আর দ্রাবককে পানি। তাহলে এই NaCl এবং পানি বা দ্রব বা দ্রাবক এমন ভাবে পরস্পরের সাথে মিশে যাবে যে তাদেরকে খালি চোখে দেখে কোনোভাবেই কি করা যাবে না? পৃথক করা
যাবে না, আইডেন্টিফাই করা যাবে না, তখন তাকে কি বলা হবে? দ্রবণ বা সলিউশন। দ্রবণের ইংরেজি কি বলো? সলিউশন। ইংরেজিগুলো জানতে হবে। দ্রবের ইংরেজি কি? সলিউট। দ্রাবকের ইংরেজি কি বলো? সলভেন্ট। ওকে, তাহলে আমি সাসপেনশন আর দ্রবণের মধ্যে পার্থক্য বুঝছি। ওকে, এখন এই সাসপেনশন আর দ্রবণের মাঝামাঝি একটা জিনিস আছে, এটাকে বলা হয় কলোয়েডাল সিস্টেম। যেমন তোমার একটা উদাহরণ দিই, গরুর দুধ খাইছো তোমরা সবাই? আচ্ছা আচ্ছা, গরুর দুধের কথা তুমি চিন্তা করে দেখো, এইটা দ্রবণের মতো ক্লিয়ার না, একদম পুরোপুরি ক্লিয়ারও না, আবার বালি পানির মিশ্রণের মতো, আবার কি, আবার পুরোপুরি উপাদানগুলোকে প্রপারলি কি করা যাচ্ছে না, পৃথক করা যাচ্ছে না, এটা মাঝামাঝি অবস্থা না। মানে দুধ কিন্তু দ্রবণও না, দুধ কিন্তু আবার সাসপেনশনও না, দুধকে আমরা বলে থাকি কলোয়েড। কি বলা হয়? এটা কিন্তু ডিটেইলস পড়াশোনা আছে চ্যাপ্টার 5 এ, তখন ডিটেইলস একদম পড়াবো। যদি আমি চাচ্ছি কলোয়েডের উপর একটা প্লেলিস্ট বানাবো, এটা আমার খুব ফেভারিট একটা টপিক, কলোয়েডাল সিস্টেম। এটা আমাদের টেক্সট বুকে খুব ভালো মতো আলোচনা নাই। আচ্ছা, এরপরে আসো তুমি, এই যে আমরা স্প্রে মারছি, স্প্রে এয়ার ফ্রেশনার, বলো এইটা কি? হ্যাঁ, স্প্রে তো বুঝছি। এই যে স্প্রে আমি মারলাম, বলো তো এখানে কি কি জিনিসপাতি আছে? এখানে তরল আর গ্যাস একসাথে কি অবস্থায় আছে? মিশ্রিত অবস্থায় আছে এই স্প্রের মধ্যে। আচ্ছা, এইটা কি কোনো দ্রবণ? দেখো, এটা কিন্তু কোনো দ্রবণ না, আবার এটা সাসপেনশনও না। এটা হচ্ছে দ্রবণ আর সাসপেনশনের কি মাঝামাঝি, কলোয়েড। এরপর তুমি যে শ্যাম্পু ব্যবহার করে গোসল করো, ঠিক আছে না, ডাব শ্যাম্পু আর কি যদি শ্যাম্পু আছে, সানসিল্ক, আরেকটা কি আছে, মেরি শ্যাম্পু বিজ্ঞাপন দেখবা টিভিতে, ঠিক আছে? এই শ্যাম্পু কি দেখো, এই কথা ছেলেরা কি শ্যাম্পু ইউজ করো? মনে হয় না, ঠিক আছে? শাওয়ার জেল ইউজ করো, শাওয়ার জেল, ঠিক আছে? শাওয়ার জেল দিয়ে গোসল করলে তক্তকা ঝরঝরে হয়ে যাবে, ঠিক আছে? এবার আসো, এই যে দেখো, শাওয়ার জেল, শ্যাম্পু, এপিস, শাওয়ার জেল, শ্যাম্পু, এগুলো কিন্তু সাসপেনশনও না, আবার এগুলো কিন্তু দ্রবণও না। এই যে আমরা জন্মদিন হলে পার্টি স্প্রে মারি, পার্টি স্প্রে মারি না আমরা, এগুলা কিন্তু দ্রবণও না, আবার কি সাসপেনশনও না। এগুলো হচ্ছে দ্রবণ এবং সাসপেনশনের মাঝামাঝি অবস্থা। কথাটা বুঝতে পারছো? এগুলোকে বলা হয় কলোয়েড। এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা আছে, মানে তোমার চারপাশে সবকিছুই হচ্ছে কলোয়েড, বেশিরভাগ জিনিস। কিন্তু আমাদের আসলে কলোয়েড নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সাসপেনশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এগুলোর চিন্তা ভাবনা করে আমরা পড়াশোনা করবো কি নিয়ে? দ্রবণ নিয়ে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে দ্রবণ কয়টা জিনিসের সমন্বয়ে গঠিত? দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, সম্পূর্ণ ভুল, ঠিক আছে? একটা দ্রবণে অনেক উপাদান থাকতে পারে, বাট আমরা মূলত এখানে যেই টাইপের দ্রবণ নিব এটাকে বলে বাইনারি সলিউশন। যেমন বাইনারি সংখ্যা বলতে দুইটা নাম্বার থেকে 0 আর 1, তাহলে আমরা যে সলিউশন নিয়ে কথা বলবো সেখানে উপাদান কয়টা থাকবে? দুইটা, একটা হলো দ্রব আর একটা কি দ্রাবক। ওকে, আচ্ছা, এখন জেনারেল সিচুয়েশন যেটা, যে তোমার দ্রবের পরিমাণটা কম থাকে, দ্রবের পরিমাণটা কম থাকে আর দ্রাবকের পরিমাণটা বেশি থাকে। বাট ব্যাপারটা কিন্তু এরকমটা না, এমনও হইতে পারে দ্রব অনেক বেশি, দ্রাবক অনেক কম। ধরো তুমি একটা গ্লাসে সামান্য পরিমাণ পানি নিয়ে অনেক লবণ ঢেলে দিলা, হইতেই পারে, অবশ্যই সলিউশন হবে। এটা ওটা মিক্স না হোক, এটাকে সলিউশন বলা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? সো মেইন কাহিনী হচ্ছে আমরা আপাতত দুইটা উপাদান নিয়ে কাজ করবো, একটা দ্রব আর একটা দ্রাবক। আমরা ধরে নিব দ্রব পরিমাণে কম আছে আর দ্রাবক পরিমাণে বেশি আছে, আপাতত এটা আমরা মাথার মধ্যে সেট করে নিব। এখন এই দ্রবের পরিমাণের উপরে ভিত্তি করে আমরা দ্রবণকে 3 ভাগে ভাগ করে থাকি। আমরা পরের দিকে চলে যাই। দেখো, দ্রবণ 3 প্রকার।
আচ্ছা তো দেখো দ্রবণকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। প্রথম থেকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এবার এগুলোর ইংরেজিগুলো জেনে রাখতে হবে আমাদের। অসম্পৃক্ত দ্রবণের ইংরেজি হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন। সম্পৃক্ত দ্রবণের ইংরেজি হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড আর অতিপৃক্তের ইংরেজি কি বলতে পারবে? সুপার স্যাচুরেটেড। এখন সবার আগে আমাদেরকে এই তিন ধরনের দ্রবণের মধ্যে মৌলিক পার্থক্যটা বুঝতে হবে। কখন আমরা একটা দ্রবণকে অসম্পৃক্ত বলবো, কখন একটা দ্রবণকে সম্পৃক্ত বলা হবে, আর কখন একটা দ্রবণকে অতিপৃক্ত বলা হবে। আচ্ছা চলো আমি তোমাকে একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিই। মনে করো আমাদের কাছে তিনটা বিকার আছে। তিনটা বিকার আছে। দেখ তিনটা বিকার নিলা তুমি পাশাপাশি। তিনটা বিকারে মনে করো তুমি 200 ml পানি নিলা। এখন শুনো, আমরা একটা স্টেটমেন্ট লিখবো, মনোযোগ দিয়ে শুনো। ধরো যদি আমি এরকমটা বলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি তাপমাত্রাকে ফিক্স করে দিচ্ছি। দেখো যখনই তুমি দ্রাব্যতা করবা তোমার তাপমাত্রা তুমি অলওয়েজ কি রাখবা? নির্দিষ্ট রাখবা। বিকজ তাপমাত্রা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দ্রাব্যতাও চেঞ্জ হয়ে যায়। তো এগুলো আমরা সামনে বিস্তারিত করবো, বাট আবার তোমাকে বলে রাখতেছি যে দ্রাব্যতার ম্যাথ করার সময় অলওয়েজ তুমি টেম্পারেচারটাকে কি রাখবা? ফিক্স। তাহলে আমি যদি বলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ml পানিতে 200 ml পানিতে ম্যাক্সিমাম 20 গ্রাম NaCl
দ্রবীভূত থাকতে পারে। তুমি স্টেটমেন্টটাতে মনোযোগ দিয়ে ফোকাস করো। দেখো আমি কি বললাম, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ml পানিতে ম্যাক্সিমাম 20 গ্রাম NaCl দ্রবীভূত থাকতে পারে। এই কথার অর্থ হচ্ছে যে এই তাপমাত্রায় এই প্রত্যেকটা দ্রবের ধারণ ক্ষমতা কত? 20 গ্রাম। বুঝতে পারছো? অর্থাৎ 20 গ্রামের চেয়ে বেশি সোডিয়াম ক্লোরাইড পানিতে কোনোভাবেই দ্রবীভূত হইতে পারবে না। ওকে, এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমার ক্যাপাসিটি কত? আমার দ্রবণের ক্যাপাসিটি কত? দ্রবণের ক্যাপাসিটি 20 গ্রাম। ওকে, তাহলে দ্রবণের ক্যাপাসিটি কত? 20 গ্রাম। আচ্ছা, 20 গ্রামের বেশি NaCl এখানে দ্রবীভূত হবে না। এখন মনে করো আমি 3টে স্টুডেন্টকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম তোমরা একটা কাজ করো, তোমরা প্রথম বিকারে তোমরা নিবা 15 গ্রাম NaCl, দ্বিতীয় বিকারে তোমরা নিবা 20 গ্রাম NaCl, আর তৃতীয় বিকারে তোমরা নিবা 25 গ্রাম NaCl। আমি 3টে স্টুডেন্টকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, প্রথম জনকে বললাম তুমি এখানে 15 গ্রাম নাও, 15 গ্রাম NaCl তুমি দ্রবীভূত করো। দ্বিতীয় জনকে আমি বললাম যে তুমি এখানে 20 গ্রাম NaCl দ্রবীভূত করো, আর তৃতীয় জনকে আমি বললাম তুমি 25 গ্রাম NaCl দ্রবীভূত করো। আচ্ছা, এখন লক্ষ্য করো প্রথম যে দ্রবণটা, যখন তুমি এখানে 15 গ্রাম NaCl দ্রবীভূত করবা, বাট দ্রবণের ক্যাপাসিটি কত? 20 গ্রাম। ওটা তুমি হাইয়েস্ট 20 গ্রাম NaCl কে দ্রবীভূত করতে পারবা, বাট তুমি নিছো কত? 15 গ্রাম। তার মানে তুমি ক্যাপাসিটির চেয়ে কম নিছো না? ক্যাপাসিটির চেয়ে কম নিছো কিনা? দ্রবীভূত হইতে পারবে 20 গ্রাম, তুমি নিছো 15 গ্রাম। তার মানে যদি আমাদের দ্রবের পরিমাণ ধারণ ক্ষমতা থেকে কি হয়? কম হয়, ওকে, তখন এই ধরনের দ্রবণকে আমরা বলে থাকি অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। তার মানে প্রথম দ্রবণে কন্টেন্ট ইজ লেস দেন ক্যাপাসিটি, কন্টেন্ট ইজ লেস দেন ক্যাপাসিটি। তাহলে এই দ্রবণের প্রকৃতিটা কেমন হবে বলো? কি ধরনের দ্রবণ? অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ এখানে আরো লবণ কি হতে পারবে? দ্রবীভূত হতে পারবে। আচ্ছা, এবার সেকেন্ডটাতে আসো। ক্যাপাসিটি হচ্ছে কত গ্রাম? 20 গ্রাম, এবং তুমি NaCl নিছো কত? 20 গ্রাম। তার মানে কন্টেন্ট আর ক্যাপাসিটি কি হয়ে গেছে? সেম না? ক্যাপাসিটি 20 গ্রাম, নিছিও 20 গ্রাম। তাহলে যদি কোনো কারণে কন্টেন্ট আর ক্যাপাসিটি কি হয়ে যায়? সেম হয়ে যায়, তখন এই ধরনের দ্রবণকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। কথাটা বুঝতে পারছো? সম্পৃক্ত। এটাকে আমরা বলবো কন্টেন্ট ইজ লেস ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি। এটাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। আর এখানে কি হয়েছে বলো? এইখানে তৃতীয় বিকারে তুমি 25 গ্রাম NaCl নিছো, তাহলে 25 হচ্ছে কি 20 থেকে বড়। তার মানে তুমি ক্যাপাসিটির চেয়ে কি বেশি পরিমাণ লবণ নিয়ে নিছো। তাহলে কি হবে বলো? তুমি নিজেই বলো। তাহলে 20 গ্রাম দ্রবীভূত হবে, আর বাকি 5 গ্রাম বিকারের তলায় কি তলানি বা অদক্ষেপ হিসেবে কি জমা থাকবে। ওকে,
তাহলে যদি কখনো কন্টেন্টের মান ক্যাপাসিটির চেয়ে বড় হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলবো অতিরিক্ত দ্রবণ। এটা কি একুরেট মান হইতে হবে কন্টেনার ক্যাপাসিটির মান? একুরেট বলতে যদি খুব কাছাকাছি হয়, যেমন 20 গ্রাম বলছে, মানে 19.5 গ্রাম, হ্যাঁ তাও অসম্পৃক্ত হবে, মানে কম হইলেও 0.5, এখানে অনেক বড় একটা গ্যাপ, কথা বুঝতে পারছো? মাইক্রোস্কোপিক লেভেলে এটা অনেক বড় গ্যাপ। লার্জ স্কেলে তোমার কাছে মনে হচ্ছে 19.5 আর 20 তো কাছাকাছি, বাট তুমি যখন ভিতরে ঢুকবা আয়নিক লেভেলে তুমি যখন চিন্তা করবে তখন কিন্তু এটা হিউজ একটা অ্যামাউন্ট গ্যাপ, বুঝতে পারছো? ওকে, তাহলে বুঝে গেল সবাই, পার্থক্য বুঝতে পারছি সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিরিক্তের মধ্যে। ওকে, আচ্ছা এখন আমরা দ্রাব্যতার সংজ্ঞা দিব। ওকে, আমরা তো বলবো হচ্ছে দ্রাব্যতা। এখন প্রথমে একটা গুরুত্বপূর্ণ নোট লিখো, ইম্পর্টেন্ট নোট। নোট হচ্ছে দ্রাব্যতা, শুধুমাত্র দ্রাব্যতার কনসেপ্ট বা দ্রাব্যতার ধারণা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রাব্যতা যে সংজ্ঞাটা আমরা দিব, এটা অনলি কোন ধরনের দ্রবণের জন্য? সম্পৃক্ত দ্রবণের জন্য। মানে সামনে আমাদের যত পড়াশোনা আমরা পড়বো, যাই পড়বো না কেন, দ্রাব্যতা সংক্রান্ত যত কিছু আমরা পড়বো না কেন, সবকিছু কোন ধরনের দ্রবণের জন্য? সম্পৃক্ত দ্রবণের জন্য। তাহলে সম্পৃক্ত দ্রবণের আইডিয়াটা কি? যে আমার দ্রবণে যতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে, ঠিক ততটুকু দ্রবই আমি কি করবো? দ্রবণে নিব। ওকে, তখন আমরা বলতেছি তাকে সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এখন চলো আমরা দ্রাব্যতার সংজ্ঞাটা দিব। লিখো সবাই সুন্দর করে সংজ্ঞাটা। দ্রাব্যতা ইংরেজি কি বলো? সলিবিলিটি। তাহলে এটার প্রতীক কি হবে? সলিবিলিটির এস, সলিবিলিটির এস। তাহলে আমরা এস দিয়ে প্রকাশ করব দ্রাব্যতা। আমাদের সংজ্ঞাটা হবে, লিখো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম, ভালো করে লক্ষ্য করো, কত গ্রাম? নাম্বারটা দেখো, 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে,
তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলা হয়। দ্রবণ লেখাটা বেটার এখানে। কি বললাম দেখো, প্রথম ওয়ার্ডটা ভালো করে লক্ষ্য করো ভাই, সংজ্ঞা। প্রথম ওয়ার্ডটাতে কি বলছি? নির্দিষ্ট তাপমাত্রা। মানে যখনই তুমি দ্রাব্যতার সংজ্ঞা দিবা, টেম্পারেচার মাস্ট বি ফিক্সড। ওকে, কি বলছে দেখো এরপরে, 100 গ্রাম দ্রাবক। তাহলে দ্রাব্যতা ডিফাইনই করা হয়েছে কত গ্রাম দ্রাবকের জন্য? 100 গ্রাম দ্রাবকের জন্য। তাহলে দ্রাবক মানে কি ভাই? পানি। তাহলে আমি অলওয়েজ 100 গ্রাম পানি চিন্তা করি। ওকে, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম পানিতে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে কি তৈরি করে? সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তার মানে তোমার দ্রবণটা অলওয়েজ কি হইতে হবে? সম্পৃক্ত হইতে হবে। সম্পৃক্ত না হলে দ্রাব্যতা ডিফাইন করা যাবে না। ওকে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে বলতে এই যে পরিমাণ দ্রবের কথা আমি বলতেছি তাকে ওই তাপমাত্রা ওই দ্রবণের কি বলা হয়? দ্রাব্যতা বলা হয়। ওকে, যেমন আমি যদি एग्जांपल দিই তোমাকে, ফর एग्जांपल আমি যদি বলি তোমাকে NaCl দ্রবণের দ্রাব্যতা, ওকে, 36 বলতে কি বোঝায়? 36 বলতে বোঝায়, বলো যদি কি বুঝো? তুমি নাম্বারটা লক্ষ্য করো। তুমি লক্ষ্য করো, NaCl দ্রবণের দ্রাব্যতা 36 বলতে বোঝায় যে 100 গ্রাম পানিতে, কত গ্রাম পানি? আমি বারবার বলছি, দ্রাব্যতা যখনই ডিফাইন করব আমি মাথার মধ্যে সেট করে নিব পানি কত গ্রাম? 100 গ্রাম। তাহলে 100 গ্রাম পানিতে 36 গ্রাম কি থাকবে? সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকবে। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের স্টেটমেন্ট হবে এরকম, 100 গ্রাম পানিতে, হ্যাঁ একক নিয়ে আসতেছি আলোচনায়, 36 গ্রাম NaCl দ্রবীভূত। ওকে, তাহলে খুবই সিম্পল, 100 গ্রাম পানিতে যা থাকবে সেটাই দ্রাব্যতা। সিম্পল, 100 গ্রাম পানিতে যা থাকবে। তাহলে তোমার কাজ যদি বলো যে এই দ্রবণের দ্রাব্যতা বের করো, ওকে, তুমি জাস্ট 100 গ্রাম পানিতে কতটুকু দ্রব আছে সেটা বের করলেই তোমার হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা দ্রাব্যতার জন্য একটা সূত্র প্রতিপাদন করব, ছোট্ট একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা দ্রাব্যতার ম্যাথগুলো সলভ করব। ঐকিক নিয়মেও শিখাবো, সূত্র দিয়েও শিখাবো, দুইভাবে শিখাবো। এদের সবাই ক্লিয়ার ভাই? এদের সবাই ক্লিয়ার? চলো লিখো, ধরি 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 কোন সম্পৃক্ত দ্রবণের ভর সম্পৃক্ত দ্রবণের ভর
ধরি কোন সম্পৃক্ত দ্রবণের ভর কত, ক্যাপিটাল এম গ্রাম। ওকে, আচ্ছা দ্রবের ভর আমরা ধরে নেই স্মল এম গ্রাম। এদিকে দেখো সবাই, তাহলে কোন একটা সম্পৃক্ত দ্রবণের ভর আমি ধরলাম ক্যাপিটাল এম গ্রাম, আর দ্রবের ভর আমি ধরলাম কত, স্মল এম গ্রাম। তাহলে বলতো দ্রাবকের ভরটা কত হবে? দ্রাবকের ভর কিভাবে বের করব? দ্রবণের ভর থেকে কি দ্রবের ভরটা বিয়োগ করব। তাহলে দ্রাবকের ভর হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম। ওকে, এখন দেখো আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবণ স্মল এম গ্রাম লেখা যায়, এটা লেখা যায়। ওকে, তাহলে আমরা যদি ঐকিক নিয়ম করি আমরা এটা লিখতে পারি, দেখো 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব কত হবে, স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম। ওকে, কিন্তু সংজ্ঞায় কি বলে আমাদের, দেখো ডেফিনিশন পড়ো তোমরা। দ্রাব্যতা কত গ্রামের জন্য? 100 গ্রাম দ্রাবকের জন্য। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব কি হবে বলো ভাই সূত্রটা, 100 ইনটু স্মল এম ডিভাইড বাই ক্যাপিটাল এম মাইনাস এত গ্রাম। ওকে, এত গ্রাম। ওকে, তাহলে আমি যদি এই সূত্রটাকে আলাদাভাবে লিখি তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, দেখো আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে এখানে দেখো S ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা, তাহলে দ্রাব্যতা S সমান আমরা কি পাচ্ছি, 100 ইনটু স্মল m ডিভাইড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। এটাই হচ্ছে আমাদের কোন একটা সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা নির্ণয়ের সূত্র। খুবই সিম্পল ফর্মুলা। ওকে, আমরা যে সংজ্ঞা দিয়ে জিনিসটা বের করছি, তাহলে সূত্রটা ভালো করে দেখো ভাই কি বলছে। দ্রাব্যতা কি দিয়ে প্রকাশ করা হচ্ছে, S দিয়ে। সূত্রটা কি 100 ইনটু স্মল m ডিভাইড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। তো এখানে বলো কোনটা দিয়ে কি বোঝাচ্ছে, স্মল m দিয়ে কি বোঝাচ্ছে, স্মল m দিয়ে বোঝাচ্ছে দ্রবের ভর, ক্যাপিটাল M দিয়ে কি বোঝাচ্ছে দ্রবণের ভর, আর ক্যাপিটাল M মাইনাস স্মল m এটা হচ্ছে দ্রাবকের। বুঝা গেল সূত্র? ওকে, আর যখন আমি দ্রাব্যতার সংজ্ঞা দেব তাপমাত্রা সর্বদা কি থাকবে, বুঝা গেল বিষয়টা? তাহলে ক্লিয়ার? লাস্টে আজকে আমরা কি কি শিখলাম, দ্রবণের প্রোগ্রাম শিখলাম, দ্রাব্যতার সংজ্ঞা শিখলাম। তো আগামী ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব। Target itu nak target itu. Lagi tak?